এবার শুরু হতে চলেছে দেশের সবচেয়ে বড় মোকদ্দমা আপকি আদালত রজত শর্মার সঙ্গে। নমস্কার, ধন্যবাদ। তো আসুন শুরু করা যাক আপকি আদালতে আপনাদের মোকদ্দমা। আপকি আদালতে আজকের অতিথি হচ্ছেন একজন এমন তরুণ নেতা যিনি অনেক অল্প বয়সেই বড় বড় লক্ষ্য অর্জন করেছেন, বড় বড় দায়িত্ব সামলেছেন। তিনি কংগ্রেস পার্টির একজন বড় নেতা। তিনি কিন্তু তার কথা স্পষ্টতার সাথে বলেন, সাহসের সাথে বলেন। অনেক বিরোধ, অনেক তর্ক বিতর্ক এনাকে নিয়ে সবসময় হয়ে থাকে। প্লিজ ওয়েলকাম কংগ্রেসের মহাসচিব সচিন পাইলট। আর আপকি আদালতে আজ আমাদের জাজ হলেন মাননীয় সাংবাদিক, যিনি রাজস্থানের রাজনীতিকে খুব ভালোভাবে জানেন, বোঝেন, সচিনকেও ভালোভাবে চেনেন। প্লিজ ওয়েলকাম সঞ্জীব শ্রীবাস্তব। আজকের জাজ সঞ্জীব শ্রীবাস্তবের অনুমতি চেয়ে নেব আজকের কার্যক্রম শুরু করার জন্য। আজকের বিচার শুরু করা হোক রজত বাবু। আর সচিন পাইলটের বিরুদ্ধে প্রথম অভিযোগ তোলার আগে এক নজর সচিন পাইলটের রাজনৈতিক ক্যারিয়ারে। কংগ্রেস পার্টির রাষ্ট্রীয় মহাসচিব সচিন পাইলট নতুন যুগের সেই গুটি কয়েক নেতাদের মধ্যে একজন, যার কাছে নিজস্ব সমর্থকদের একটা বিপুল সাপোর্ট বেস আছে। সচিন পাইলট রাজস্থানে প্রদেশ কংগ্রেসের অধ্যক্ষ হিসেবে 7 বছর কাজ করেছেন, আর রাজস্থানে তার পার্টির তরফে সবচেয়ে বেশি সময় ধরে রাজ্য সভাপতি থেকেছেন। সচিন পাইলটের নেতৃত্বে 2018-তে কংগ্রেস বিধানসভা নির্বাচনে বিজয় লাভ করে। সচিন পাইলট মুখ্যমন্ত্রী হওয়ার থেকে বঞ্চিত থাকেন, যদিও কংগ্রেস ওনাকে উপমুখ্যমন্ত্রী বানায়। কিন্তু মুখ্যমন্ত্রী অশোক গেহলতের সাথে মনোমালিন্যের পর সচিন পাইলট তার মন্ত্রী পদ ত্যাগ করেন। এইবারের বিধানসভা নির্বাচনে সচিন পাইলট তার নির্বাচনী এলাকা থেকে জয়লাভ করলেও রাজ্য জুড়ে কংগ্রেসের পরাজয় হয়। সচিন পাইলট হচ্ছেন এখন কংগ্রেস সংগঠনের সাধারণ সম্পাদক, আর ছত্তিশগড়ের দায়িত্বভারও এখন তারই হাতে। সচিন পাইলট মাত্র 26 বছর বয়সে লোকসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন। ডক্টর মনমোহন সিং এর সরকারে সচিন পাইলটের কাছে কর্পোরেট অ্যাফেয়ার্স মিনিস্ট্রির স্বাধীন দায়িত্ব ছিল। তিনি প্রযুক্তিতে, কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিতে প্রতিমন্ত্রীও ছিলেন। সচিন পাইলটকে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যুব বিশ্ব নেতা হিসেবে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়েছে। সচিন পাইলটের আরও একটি পরিচয় হচ্ছে যে উনি আঞ্চলিক সেনাবাহিনীতে নিয়োজিত নিয়মিত কর্মকর্তাদের মধ্যে এমন প্রথম কেন্দ্রীয় মন্ত্রী, যিনি এখন আঞ্চলিক সেনাবাহিনীর 124তম শিখ রেজিমেন্টের ক্যাপ্টেন হিসেবে আসীন। ওয়ার্টন স্কুল অফ দ্য ইউনিভার্সিটি অফ পেনিসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ার্টন স্কুল থেকে MBA করা সচিন পাইলট আপকি আদালতে নিজের পক্ষ নিজেই রাখবেন। তো আসুন শুরু করা যাক আজকের বিচার সভা আপকি আদালতে। প্রথম অভিযোগ সচিন পাইলটের ওপর। আপকি আদালতে কংগ্রেস নেতা সচিন পাইলটের ওপর অভিযোগ হচ্ছে যে ইনি রাজনীতির এই খেলায় মানানসই নন। সচিন, আপনার বাবা রাজেশ পাইলট আপনাকে যে ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে পাঠিয়েছিলেন আমেরিকাতে পড়াশোনার জন্য, ওখান থেকে বেরিয়ে আসা লোকেদের লিস্ট আমি দেখছিলাম। এলন মাস্ক, ওয়ারেন বাফেট, সুন্দর পিচাই, এরা সবাই সেই সব মানুষ যারা কোটি কোটি ডলার কামিয়েছেন। আর আপনি সেই রাস্তায় যাওয়ার জায়গায় রাজনীতিতে চলে এলেন। এই দেশে আসলে শিক্ষিত লোক, কিছু নীতিগত প্রত্যয় বিশ্বাসী লোক আর ভালো যোগ্যতা সম্পন্ন লোক রাজনীতিতে আসেন। তা যে পার্টির হোক না কেন, তা দেশের জন্য শুভ সংকেত হবে। আর কেই বা চাইবে যে অল্প শিক্ষিত লোক এই দেশে নেতৃত্ব করুক বা এই দেশের আইন মানাক। তো ভালো ব্যাকগ্রাউন্ড, ভালো শিক্ষা আর শিক্ষাগত মান আমি মনে করি প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু পলিটিক্সে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাই জন্য আমার মনে হয় আপনার খুশি হওয়া উচিত। এই যে এলন মাস্ক, এসব নানা ব্যক্তি লাখ লাখ টাকা কামাচ্ছে, আর
আর আর আর সেই ইনস্টিটিউট থেকে যে শিক্ষা আমি গ্রহণ করেছি, কখনো না কখনো কোথাও না কোথাও যখন আমি রাজনীতিতে আসি, সদনের ভেতরে আছি, পার্লামেন্টে, বিধানসভাতে, সরকারে আইন বানাতে হয়, লেজিসলেশন বানাতে হয়, ডিবেট করতে হয়, পৃথিবীর লোকেদের সাথে কথা বলতে হয়, তখন একজন সুশিক্ষিত মানুষ গেলে সবার ভালো লাগে যে এই দেশে আমাদের একজন বেশ সুশিক্ষিত মানুষ আছেন। সুশিক্ষিত ব্যক্তিকে স্ট্রাগল তেমন করতে হয়নি, ধাক্কা তেমন খেতে হয়নি, প্যারাশুট থেকে নেমেই সোজা পার্লামেন্টে পৌঁছে গেলেন। আসলে ব্যাপারটা কি, এই কথাটা সত্যি যে আপনি বললেন আমি খুব কম বয়সেই দলের সুযোগ পেয়েছি, কিন্তু তবুও যে 25 লাখ লোক আমাকে নির্বাচিত করেছে, ওনাদের বিবেককে আমার সম্মান করা উচিত যে ওনারাও বেশ ভালো সুশিক্ষিত ব্যক্তি নির্বাচন করেছেন, প্রথম কথা। দ্বিতীয়ত যেহেতু আমার স্বর্গীয় পিতাও রাজনীতিতে ছিলেন, তাই আমি তার লাভ পেয়েছি। যখন আমি প্রথমবার নির্বাচনে দাঁড়াই, লোকে আমাকে চিনতেন, কিন্তু যখন 5 বছরের পর আমি আবার নির্বাচন লড়ি, আর থার্ড টাইম আমি নির্বাচনে দাঁড়াই, চতুর্থবার নির্বাচন লড়ি, তখন লোকেরা আমার রিপোর্ট কার্ড দেখে যে তুমি কি করেছো, তুমি কার ছেলে, ভাগ্নে, নাতি, পুতি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি নিজে কি করেছেন। তাই যখন সেকেন্ড বা থার্ড বা ফোর্থ টাইমে যে নির্বাচন লড়ে জিতে আসে, তখন সে নিজের যোগ্যতাতেই জিতে আসে। আমার মনে হয় না আপনি সম্পর্ক জোরে 3 বা 4 বার নির্বাচন জিততে পারবেন। প্রথমবার একটু সাহায্য হয়ে যায় এই দরজার ভেতরে প্রবেশের জন্য, কিন্তু এটার আর একটা স্বরূপ হচ্ছে রজতজি, যেহেতু লোকে আপনাকে ভালোভাবে চেনে বা আপনার নাম তাদের পরিচিত, তো আপনার পারফরমেন্সকে তারা যাচাই করে থাকে। অন্তত পক্ষে আপনার বাবা বা দাদা বা মামা কাকার মতন করতে হবে বা ওনাদের থেকে বেটার করতে হবে। তো একটা দায় থাকে, একটা চাপ থেকে যায়। এটাকে আমি ভালোই মানি, যেহেতু সব শেষে জনতাই জনার্দন, তো জনতা আপনাকে জিতিয়ে আনে। একটা লম্বা লিস্ট আছে, প্রচুর এরকম লোক রাজনৈতিক পরিবার থেকে এসে থাকে, কিন্তু তাদের তড়ি পার হতে পারে না। পাবলিক যা বিচার করে, তাদের যে ভোট পড়ে, সে তার বিচার অনুযায়ী করে, সেটা সম্মান আমাদের করতে হবে। প্রথমবার যখন আপনাকে ভাষণ দিতে হয়েছিল, তখন আমি শুনেছি যে আপনার হাত পা ফুলে গিয়েছিল। সে তো এখনো ফুলে যায়। আপনার এখানে আদালতে এসে ভাবছি যে জানি না কি প্রশ্ন করবেন, কিন্তু প্রথম আমি যখন ভাষণ দিয়েছিলাম, সেটা বাই চান্স আমাকে হঠাৎ দিতে হয়েছিল। আমার মা নির্বাচনে দাঁড়িয়েছিলেন, আমি তখন ছোট ছিলাম, আমি 12-13 বছরের। হঠাৎ আমাকে গ্রামের এক মাতব্বর এসে বলল যে ওনার ছেলে বসে আছে, উনিও ভাষণ দেবেন। আমি এত ঘাবড়ে যাই রজতজি, ভাষণ দিতে দিতে 1.5 থেকে 2 মিনিট বলেছি মাত্র, মনে হচ্ছিল কত ঘন্টা ধরে ভাষণ দিয়ে যাচ্ছি, আমি ছেড়ে পালাতে পারলে বেঁচে যাই। তাও ওটা একটা এমন ঘটনা যে আমি কখনোই ভুলব না। আপনার বাবা রাজেশ পাইলট মাল্টি ডাইমেনশনাল ছিলেন। উনি কাশ্মীরের রাজনীতিতেও ততটাই উৎসাহী ছিলেন যতটা পাঞ্জাবের সন্ত্রাসবাদে, ততটাই নর্থ ইস্টে। আর সব জায়গাতেই, সব পার্টিতেই ওনার বন্ধু ছিলেন। আর ওনার মনোবাঞ্ছা ছিল একদিন প্রধানমন্ত্রী হওয়ার। তো আপনার মনেও কি এমন কোনো স্বপ্ন আছে, মনোবাঞ্ছা আছে? দেখুন, রাজনীতিতে পদ বা পোস্ট আপনার কাজ আর পরিশ্রম থেকেই পাবেন। কখন কোন পদের দায়িত্ব পাবেন সেটা আপনার হাতে একেবারেই নেই। কর্ম করা আমাদের হাতে আছে। আর আমারও রাজনীতিতে প্রায় 23-24 বছর হয়ে গেছে। আর আমার কাজ করতে ভালো লাগে, আর আমার সফলতা অর্জন করতে ভালো লাগে। আমার মন বলে যদি কাজ করি সেটা মন থেকে করি, প্রাণ থেকে করি, আর সাফল্য প্রাপ্ত করি। কিন্তু বাস্তবিক সাফল্য হওয়া উচিত। ব্যক্তিগত মনোকামনা পূরণ করার জন্য যদি আপনি পরিশ্রম করতে থাকেন, তাহলে সেটা অনেক বড় লম্বা পর্যন্ত লাভদায়ক হয় না। আর এখন তো আমার অ্যাম্বিশন এটাই যে আমি আমার পার্টির জন্য কাজ করি, আর আজ আমাদের পার্টিকে আরো বেশি পরিশ্রম করতে হবে, নির্বাচনে জিততে হবে। তাই সেই দিশাতেই পুরোপুরি মনোনিবেশ করছি। ঠিকই বলেছেন, পার্টির প্রয়োজন তো আছে পরিশ্রম করা, সত্যি। আপনাদের মধ্যে যারা প্রশ্ন করতে চান, 1-2 প্রশ্ন আপনারা করতে পারেন। রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা তো হয়ে গিয়েছে, আপনি রামলালার দর্শনের জন্য অযোধ্যা কবে যাবেন ভাবছেন? যখন আমার মনে হবে তখনই যাব, আর বারবার যাব আমি। তবে 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 আমার মনে হয় না যে ওই মন্দিরের জন্য আমাদের কে নিমন্ত্রণ পাঠাচ্ছে, কে পাঠাচ্ছে না, আর কবে যাওয়া না যাওয়া, এইসব আমাকে কেউ বলতে পারে না। কারণ আমার পুজো, আমার ধর্ম, আমার পাঠ, আমার আস্থা, এটা আমার ব্যক্তিগত বিষয়। কোন মন্দিরে আমি কবে যাব সেটা আমার সিদ্ধান্ত। নিমন্ত্রণ আসার পরে আর আটকানো যাবে না। আর আমার মনে হয় যে এটা একটু বৃহৎ দৃষ্টিতে দেখার প্রয়োজন আছে, কেননা রামকে ছাড়া সৃষ্টির কল্পনা করা যায় না। আর রাম কোনো একটা মন্দিরে আছে বা একটা জায়গাতে আছে এমনটাও নয়। রাম সকলের, আর আমরা রামের। এতে কোনো বাদ বিবাদের প্রশ্নই ওঠা অনুচিত। কিন্তু সচিন, আমার তো জীবনের সূত্রপাতই হয়েছিল রাম নামের সাথে। আমার মনে আছে রাজেশ পাইলটও যার সাথেই দেখা হোক সবার আগে রাম রামই বলতেন। আমিও তাই বলি। আর এই যখন রাজস্থানের গ্রামেতে কারোর সাথে সাক্ষাৎ হয়ে থাকে, আপনি গিয়ে দেখতে পারেন, তখন রাম রাম সা এমন একটা অভিবাদন যা সব ব্যক্তি, সব জাতি, সব সম্প্রদায়ের লোক বলে থাকে।
আমি সচরাচর বলি, আমাদের কিছু সাথী বলে যে স্যার, যে কংগ্রেসের লোকেরা এটাকে কম বেশি মেনে থাকে। আমি বললাম সবচেয়ে বেশি রাম রাম তো আমি সকাল বিকেল করে থাকি, 1000 বার করি। তো ভগবানের নাম নিলে তো ভালোই হয়, আর যত বেশি উচ্চারণ করবো তত ভালো ফল পাবো। তবুও সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খার্গে, পার্টির অধ্যক্ষ, এদের যে নিমন্ত্রণ দেওয়া হয় কেন গ্রহণ করলেন না? অনেক এরকম আছে যাদেরকে নিমন্ত্রণ দেওয়া হয়, কিন্তু প্রশ্ন একটাই থেকে যায় যে নিমন্ত্রণ কেই বা দিচ্ছে আর কেনই বা দিচ্ছে। কেননা এটা কোনো অল পার্টি মিটিং বৈঠক নয়, এটা বিচার বিভাগের মাধ্যমে সকলের সন্তোষজনক মতামত গ্রহণের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কিনা সবাই স্বাগত জানায়। আর সব মানুষই খুশি খুশি মন থেকে প্রসন্নতা জাহির করেছে যে এত বড় মন্দিরের নির্মাণ হয়ে গেল। কিন্তু সেখানে কবে কে কোথায় যাবে এটা এক দুজন নির্ধারণ করতে পারে না, প্রথম কথা। আর শঙ্করাচার্য ওই মন্দিরের প্রতিষ্ঠানে যেতে পারেনি, ওনার আলাদা কারণ থাকতে পারে। তবে কি আমাদের দল, আমাদের পার্টির কোনো ব্যক্তি কোনো মন্দিরে যখন যেতে চান বা ভজন কীর্তন করতে চান, কোনো ব্রত, কোনো পাঠ, এটা ব্যক্তিগত নির্ণয় হওয়া উচিত। আর দেখুন, এটাকে যদি আমরা ব্যবহার করি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে, সেটাকে আমি ভুল মনে করি। সেই জন্যই বললাম যে আমার যখন মনে হবে আমি তখনই যাব। আর নিমন্ত্রণ দেওয়ার ক্ষমতা তো ওপরওয়ালার। আর যখন রামলালার ডাক আসবে তখন যাওয়া যাবে। কে আটকাবে আমাকে? না আমাকে কেউ জোর করতে পারবে, না আটকাতে পারবে। কিন্তু যেভাবে এই পুরো ব্যাপারটাকে একটা বন্দোবস্ত করা হলো, শুধুমাত্র রাজনৈতিক ভূমিকাকে দেখার পর করা হলো। আর এরকম নেতাদের ডাকা হয়েছিল, আমাকে তো ডাকা হয়নি, ইনভাইট করা হয়নি। আর না আমার নিমন্ত্রণ দরকার, আর যখন আমার মনে হবে আমি যাব, দরকার হলে জানিয়ে যাব, আমাকে আটকে দেখাক দেখি। কংগ্রেসের বেশ কয়েকজন এমন নেতা আছেন, যেমন প্রমোদ কৃষ্ণম, ওনারা ওখানে যান। আর ওনাদের কথা অনুযায়ী কংগ্রেস পার্টিতে নেতৃত্বমণ্ডলী এই নিমন্ত্রণ প্রত্যাখ্যান করে ভালো করলেন না, এতে ভগবান রামের অপমান হয়েছে। সবসময় দুটি মত পাওয়া যায়, কেউ বাহবা করবে, কেউ বা খারাপ বলবে। তবে আমার মতামত, আমাদের পার্টিতে এরকম হয় না। কিছু আমাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো পলিটিক্যাল পার্টিরা আছে, তারা এরকম পোর্ট্রে করতে চায় যে এই সিদ্ধান্তে খুশি হয়নি, এতে দ্বিধাবোধ করে থাকেন। একেবারেই তা নয়। আমরা সব ধর্মের মানুষের যে ধর্মেরই হোক না কেন, এটা আমাদের ব্যক্তিগত, আমাদের মন আর আমাদের হৃদয়ের ব্যাপার যে কাকে মানি আর কাকে মানি না। তবে কি নিমন্ত্রণপত্র আমারও ছিল, ওই যেভাবে উপস্থাপন করা হয়, শুধু কংগ্রেস পার্টি কেন অন্যান্য দলদের নিমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু অনেক কম লোক সেখানে গেছিল, কারণ ওখানে তারা রাজনৈতিক উদ্দেশ্য দেখতে পেয়েছিল, সেই জন্য তারা না করে দিয়েছিল। আপনি আমাকে বোঝান যে ওখানে সুপারস্টার রজনীকান্ত যান, ওখানে অমিতাভ বচ্চন যান, আলিয়া ভট্ট যান, ক্যাটরিনা কাইফ যান, এটাও কি রাজনীতি? ওনাদের ব্যাপারটা কি দেখুন, এরকম ওনাদের কিন্তু যে 1,28,00,000 লোক যায়নি বা 128 কোটি লোক গেল না, তারা নাস্তিক হতে পারে সকলে। আর আমি জিজ্ঞেস করতে চাই, যারা এখানে বসে আছেন, আপনারা কেউ কি নিমন্ত্রণপত্র পেয়েছেন? আমিও তো পাইনি। কিন্তু আলিয়া ভাট আর রণবীর কাপুর কিন্তু পেয়েছে। এরকম তো না যে ওরা আমার থেকে বেশি ভক্তি আছে। উনিও পেয়েছেন। তাই আমি এখন জানতে চাই যে এই তালিকাটা কে তৈরি করেছে ভাই? এই যে লোক বসে আছেন, এরা নিমন্ত্রণের যোগ্য নয় কি? তাহলে এই যে পক্ষপাতিত্ব হচ্ছে, এটা কেন হচ্ছে? আরে ভাই, আপনি যদি ইন্ডাস্ট্রিয়ালিস্ট হন বা অ্যাক্টর হন বা বিখ্যাত লোক হন, তবে আপনি রামভক্ত হতে পারেন। না, এতে দুটো ব্যাপার ছিল সচিন। এক তো 4,500 সাধু সন্ত, তাছাড়াও আলাদা আলাদা ক্ষেত্রে যারা কিছু অ্যাচিভ করেছে তাদেরকে, যেহেতু প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান, তাই ওটার পর তো আপনি দেখেছেন যে আজকেও যে রিপোর্ট এসেছে, রোজ 2-3 লাখ লোক তো যাচ্ছেনি। রজতবাবু, শুধু এই মন্দিরই নয়, হাজারো মন্দির আছে। বৈষ্ণোদেবী মা, তিরুপতি দেব, লাখ লাখ লোক যায়। ওখানে কে নিমন্ত্রণ পাঠাচ্ছে? যবে মনে হয় যাও। যত লোক বসে আছে, আমি বসে আছি, আমাকে নিমন্ত্রণ পাঠালো না। আপনার কাছে নিশ্চয়ই এসে, এই জন্য আপনি এরকম বলছেন। তো আমার শুধু এটাই বলার আছে যে এই যে কপি, এটা বসে টিক মারছে যে এটা হ্যাঁ না, এটা আমার ঠিক মনে হয় না। আচ্ছা, এটা বলুন যে রাহুলজি যাবেন না? কেন যাবেন না? নিশ্চয়ই যাবেন। ওনার যখন মন করবে তখনই যাবেন, কে আটকাবে? তবে এই যে দেখিয়ে যাওয়া, ক্যামেরাম্যানের আগে থেকে ফোন করে দাও যে এইটা আমার খুব বাড়াবাড়ি মনে হচ্ছে, সেটা এমনটা কিন্তু নয় যে না দেখিয়েই যান তিনি। রাহুলজি মন্দিরেতে কিভাবে যান সেটার কিছু ছবি আমি কিন্তু দেখাতে পারি আপনাকে। সেটা না। আচ্ছা, এটা বলাটা আসলে খুব সহজ যে লোককে না দেখিয়ে কিছু করেন না। উনিও এই ধরনের কথা বলেছেন, আমি যখন যাই আমি তো চুপচাপ যাই। এটা কি ব্যক্তিগত আস্থার প্রশ্ন নয়? আপনার ব্যক্তিগত নয়, তবু একটা ধারণা তৈরি হচ্ছে যে ও না গেলেও গালি খাবে,
যাবে তো গালি খাবে। আপনারা মনে মনে ভেবে নিন যে কি করতে উনি চাইছেন। অবশ্যই এমন তৈরি করেছেন যে আর কি করা যাবে। কিন্তু আমরা দেখতে পাই, দেখুন এটা বলা খুবই সহজ, এটা আমার ব্যক্তিগত আস্থার প্রশ্ন, যে আমি যখন যাই আমি কাউকে না দেখিয়ে যাই, কিন্তু দেখান কি দেখান না আপনি দেখুন। উনি কাউকে দেখান না এটা ঠিক নয়, উনি দেখান। তো এই ছবিগুলো আপনার ভালো লাগছে না? ছবিগুলো বড্ড তো সুন্দর। সেটাই তো আমি বলছিলাম যে ভালোই তো, তাহলে আর কি, আর এটা আপনি খারাপ কি দেখছেন? যেমনটা রাজনীতিতে বলা হয়, গান্ধীজি তো সবচেয়ে বড় দেশের মহাত্মা ছিলেন, নেতা ছিলেন। ওনার প্রতিটা সমারোহ রঘুপতি রাঘব রাজা রাম দিয়ে শুরু হতো। উনি রাম রামও বলতেন। ওনার তো অন্তিম শব্দই ছিল রাম। মহাত্মা গান্ধী যদি কথা বলেন, আর আপনি এরকম সঠিক কথা বলেছেন যে প্রত্যেকটা অনুষ্ঠান হতো ওনার রঘুপতি রাঘব রাজারাম বলে থাকবেন, কিন্তু আপনি পুরোটা বলেন। ওনার মতো কোনো ধর্ম নিরপেক্ষ মানুষ এই পৃথিবীতে আর নেই। ঈশ্বর আল্লাহ 13 নাম বলতেন কি বলতেন না? এটাতে আপনি এডিট করে দেন, কিছুতেই বলতে চান না। এর কারণটা আজকের প্রেক্ষাপটে মানানসই নয়। তবে এই দেশ সবার, আর সব লোকেদের মনে রাখতে হবে, কোনো ধর্ম, কোনো জাতি, কোনো দলাদলি, আর এমনিতেই এই দেশে এতটাই খামতি দেখা গিয়েছে, ধনী গরিব হোক, গ্রাম শহর হোক। আমার মনে হয় যে আমাদের, এমনকি আপনাদের মতো গণ্যমান্য পত্রকারদেরও এটা চেষ্টা করা উচিত যে 130 কোটির এই দেশকে কিভাবে আমরা একসাথে জুড়ে রাখতে পারি। আমাদের বিভাজন করার জন্য নিজেদের মধ্যে এই দেশে জাতি, ধর্ম, ভাষা, গোত্র, থাকা খাওয়া এত বিভিন্নতা আছে আমাদের, আমরা সবাই সবার থেকে আলাদা। এরপর আপনি আবার আগুনে ঘি ঢাললে তো আরও ছড়াবে এটা। তাই আমি চাই সবাইকে জুড়ে নিয়ে থাকা হোক, জুড়ে রাখার মতো পত্রকার হোক, সেসব লোক যারা জনগণের সাথে থেকে কাজ করবে। আর এদেশের সব থেকে বড় শক্তি হচ্ছে যে আমাদের এত রকমের ভাষা আছে, এত আলাদা সব ধ্যান ধারণা, তবু আমরা সব ভারতীয়, আমরা এই দেশকে আপন মনে করি। আর আমাদের মধ্যে একজনের যদি মনে হয় যে পিছিয়ে পড়েছে, তার সাথে ভেদাভেদ হয়েছে, তার সাথে অন্যায় হয়েছে, তো আমাদের সকলের দায়িত্ব হবে যে কোনো একটা দল, একজন নেতা, একটা পার্টির মোটেই নয়, এই আমাদের সবাইকার মিলিত অবদান হলে তবেই তো আদর্শ দেশে নির্মাণ করতে পারবো। এই পৃথিবীর 1 নম্বর দেশ হবে। এরকম হতে পারে না যে এক শ্রেণীকে বলবো তুমি পিছিয়ে যাও, তুমি এগিয়ে যাও। এত বড় দেশ যে রজতবাবু, এই দেশে পার্টিরা আসবে, চলে যাবে, সরকার তৈরি হবে, আবার পড়েও যাবে, কিন্তু এই মাটি, এই দেশ, এই দেশের জনতা সবার কাছে সব থেকে প্রিয়। এই কথাটা সবার স্মরণ রাখা উচিত। আপনার পার্টির বেশিরভাগ লোকজন ওরা তো এইসব কথা অস্বীকারই করেন। অশোক গেহলোত তো সবার প্রথমে বলেছিলেন যে রাজস্থান থেকে আমরা পাথর পাঠালাম, আমাদের সরকার তো মন্দিরে এত কন্ট্রিবিউশন করেছে, তো আমাদের কোনো ইম্পর্টেন্সই নেই। এখন বোধহয় আমি বললাম না, যারা ডাক পেল না, যাদের ডাকলো না ওরা, সে তো বলতেই পারে। তবে এটা সত্যি, কারণ এই মন্দিরে ধওয়ালপুর রাজস্থান থেকে পাথর গিয়েছিল না, এটা তো তথ্য, এটা সত্যি কথা, উনি কিছু ভুল বলেননি। কারণ কেউ যদি দান দক্ষিণা দিয়েছে, বা রাম মন্দির নির্মাণে যে সমস্ত লোকেরা টাকা দিয়েছে, চাঁদা দিয়েছে, বা কেউ আলাদা সহযোগিতা করেছে, এইসব রেকর্ডে আছে। এর মধ্যে খারাপটা কি আছে? আর একজন নেতা, আচার্য প্রমোদ কৃষ্ণম, উনি বলেছেন যে আমাদের পার্টির এই নেতাদের ওপর বিক্রম আর বেতালের কাহিনী কার্যকর হয়। যেমন সেই বিক্রমের মাথার ওপর বেতাল চেপে বসতো, তেমনই বেতাল চেপে বসে আছে যে আটকাচ্ছে রাম ভক্তি থেকে। এটা দেখুন যে পার্টিতে কত রকমের নেতা হয়, কে কি স্টেটমেন্ট দেবে তার উত্তর তো আমি এখান থেকে দেবো না। তবে আমি এটা মানতে পারি যে আমরা সবাই এই একটা উত্তম সময় এই কাজটা হয়েছে। আর আমি আবার বলতে চাই, এটা কোনো পলিটিক্যাল পার্টির ভাবনা দিয়ে শুধু হয়নি, এই দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত হয়েছে, সবাই সাথে আছে। আর যে দুই পক্ষ শুধু লড়তো আগে, যে বিবাদ হতো, আদালতে এত বছর ধরে মামলা চলেছে, বেশ শান্তিপূর্ণভাবেই সবকিছু মিটমাট হয়, সকলের সহমতের সাথে সুকৌশলে কাজ সম্পন্ন হয়, সকলেই ভাগিদার হতে চাইবে। এটাতে রাজনীতি করলাম, ভাগ বাটোয়ারা যদি করলাম, তাহলে আমরা লক্ষ্য থেকে বিচ্যুত হলাম। মনে হয় যে এর থেকে বিজেপি ভোট পেয়ে যাবে? ভোট পাওয়াটা আসল কথা নয়, ভোট পাওয়ার চেষ্টা তো অবশ্যই, এবার পাবে না পাবে সেটা জনতার মর্জি, কিন্তু প্রচেষ্টা করছে ওনারা। দিগ্বিজয় সিং বলছেন এই মন্দির রীতিনীতি মেনে বানানো হয়নি, এই মন্দির অর্ধেক বানানো হয়েছে, এই মন্দিরে কেউ যাচ্ছে না, এই মন্দিরটা ঠিকঠাক নয়। ওনাকে তো কেউ কিছু বলছে না। আপনি তবে ওনাকেও বোঝাবেন। আমাদের পার্টিতে আসলে কি হয়েছে, বাক স্বাধীনতা আছে, তা সেটার কিছু কিছু লোক কুপ্রভাব করে ফেলে, তাই তারা
এমন কিছু কথা বলে ফেলে যা হতে পারে পার্টি তাদের সাথে সহমত না হোক। আমাদের এখানে একটা বাক স্বাধীনতা আছে যেটার জন্য আমাদের ক্ষতিপূরণ দিতে হয়। কিন্তু যে বক্তব্যের কথা আপনি বলছেন যেটাতে এমন কিছু আছে যার সাথে ব্যক্তিগতভাবে আমি সহমত নই। আর এরকমও লোক আছে, স্যাম পিট্রোডার মতো লোক, যারা বলেন যে মন্দির বানানোর কি দরকার, হাসপাতাল বানিয়ে নিতে। এই যে বললাম না, এত বড় দেশ, এত রকম মতামত আছে, কিন্তু আমাদের যে পার্টি, আর যেহেতু কংগ্রেস পার্টির আমি মহাসচিব হই, তাই আপনাকে এটা বলবো যেটা আমাদের পার্টির মন্ত্র, পার্টির অফিসিয়াল স্ট্যান্ড। বাকি তো আমাদের কাছে হাজারো পার্টি কর্মী আছে, নেতা আছে, ওনারা যা খুশি বলতে পারেন, প্রত্যেকের বাক স্বাধীনতা আছে। তবে পার্টির যেটা স্ট্যান্ড সেটা আপনাকে বলে দিলাম। তো এত স্বাধীন চেতা পার্টিতে অসুবিধে তো হয়েই থাকে যে সবাই নিজের নিজের কথা বলতে থাকে। মুশকিল না তেমন। দেখুন কংগ্রেস পার্টির একটা গতিপথ থেকেছে। আপনারা যারা অল্প বয়সীরা জানেন যে স্বাধীনতার আগে, স্বাধীনতার পরে অনেক সময় ধরে, কয়েক দশক ধরে কংগ্রেস পার্টি নিজেকে উন্নত করেছে। গরিবী দূরীকরণ থেকে রাজীব গান্ধীর সময় আসে, মনমোহন সিংজির সময় আসে, নরসিংহ রাও, তো নিজেকে আমরা বদলাতে পেরেছি সময়ের সাথে সাথে। তবে কি এটা একটা বলার মতো কথা যে এই কথাটা আমি মেনে নিলাম যে কংগ্রেসে কখনো কখনো এরকম কথা নেতাদের মুখ থেকে বেরিয়ে পড়ে, তারপর সে যদি কিছু বলে চুপও করে যায়, তো ঠিক এভাবে মিডিয়াতে এত কারেন্ট আছে যে ফুলিয়ে ফাঁপিয়ে পৃথিবীকে দেখাবার একটা প্রয়াস দেখা গিয়েছে। কিন্তু যদি বিজেপির কেউ কিছু ভুলভাল বলে দেয়, সেটাকে দেখানোর আর কোনো সাহস নেই। ও না 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 না, বড় থেকে বড় অন্যায় করে নিক, বড় বড় কথা বলে দিক, তো এমনভাবে গায়েব হয় যেন কখনো কিছু বলাই হয়নি। যাক, এসব এখন সময়ের উপর। আপনার ভ্রান্ত ধারণা আমি অবশ্যই দূর করতে চাই। এটা একদম মন থেকে মুছে ফেলুন যে মিডিয়াতে কংগ্রেসকে দেখানো হচ্ছে না আর মিডিয়া কারোর ভয়েতে কাউকে দেখাচ্ছে না, এরকমটা নয়। কথা তো চলতেই থাকবে। তার কারণ হচ্ছে আমি জানি যে এখানে বললে জনতাও জানতে পারবে, অন্য জায়গায় বললে তো দেখাবেই না। রজতবাবু তো অন্তত দেখিয়ে দেবেন আমাদের কথা। দেখুন, কংগ্রেসের ব্যাপারে আমরা দেখাতে চাই, এটার সব থেকে বড় প্রমাণ হলো সচিন পাইলট এখানে বসে আছেন। কংগ্রেসের তরফ থেকে বলতে চাইছিলাম যে কংগ্রেস পার্টির মধ্যে অনেক ভুলভ্রান্তি, খামতি আছে। যেমন ওনারা বাবরি মসজিদের তালা খোলান শুধু ক্রেডিট পাওয়ার জন্য, কিন্তু আজ ক্রেডিট বিজেপি নিয়ে যাচ্ছে, এরকমটা কেন? এটা একটা লম্বা ইতিহাস আছে। এরপরে অনেক কিছু হয়েছে, কোর্টের সিদ্ধান্ত আসে, আর যতক্ষণ এই ক্রেডিট নেওয়ার ব্যাপারটা আসে এখানে সবারই ছুট আসে। কিন্তু আমার মনে হয় আমাদের এখন সব কথা ভুলে গিয়ে সব বাদ বিবাদকে, হিন্দু মুসলমানকে, মন্দির মসজিদের কথা ত্যাগ করে, যেহেতু কোর্টের সিদ্ধান্ত এসেছে, মহান মন্দির তৈরি হয়েছে, সকলের আস্থা জুড়ে আছে, সুস্থ সুন্দরভাবে কে অ্যাকসেপ্ট করে এগিয়ে যাওয়াটাই ঠিক হবে। পুরনো কথাকে মনে করে কে কি করলো কে কি করলো না, কিছু লাভ হবে না এতে। এই কারণে এই কথাটা বলছেন যে কংগ্রেসের বড় বড় নেতা যেমন কমলনাথের মতো লোকেরা, দিগ্বিজয় সিং এর মতো লোকেরা তো বারবার এটাই বলছেন যে তালা তো আমরা খুলিয়েছিলাম, উদ্বোধন তো কংগ্রেসের সময় হয়েছিল, আর উনিও ঠিক, ক্রেডিট তো বিজেপি নিয়ে গেল। না দেখুন, তাও অনেক কিছু তারপর মাঝখানে হয়েছে। এর আগেও যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে আমি যেতে চাই না। আর আমি মনে করি যে কোনো ব্যক্তিকেই এই দৃষ্টিভঙ্গির বাইরে বেরিয়ে ভাবতে হবে যে দেশ আর সমাজ আগে কোথায় যাচ্ছে, কে কি করলো কে কি করলো না, এই ঝগড়ার মধ্যে ঢুকলে পিছিয়ে পড়তে হবে, আমাদের সামনে এগিয়ে যেতে হবে, তাই না? তো একটা ব্রেক নিয়ে নিচ্ছি, আর ব্রেকের পর আপকি আদালতে সচিন পাইলটের সঙ্গে আবার কথা হবে।